আমি প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন স্কুলে যেতাম, সকালবেলা যাওয়ার আগে বাপজানের মাঠের খাদ্যটা দিয়ে যেতাম। এটা ছিল আমার একটা রুটিন ওয়ার্ক। ছোটোবেলায় আমাদের বন্ধুবান্ধবরা এই ধরনের দায়িত্ব পালন করেছে, এরকম বন্ধুবান্ধব কিন্তু আমাদের সাথে যারা আছে তারা কেউই করে নাই। তাদের বাড়িতে হাইলে চাকর ছিল বা কেউ না কেউ তাদের দিয়ে মাঠের খাদ্য নিয়ে গিয়েছে। কিন্তু আমার যেহেতু বাপ ছিল অত্যন্ত সাধারণ পরিবার এবং তার ওই হাইলে চাকর রাখার মতো সামর্থ্য ছিল না, যে কারণে স্কুলে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে মা ভাত রেডি করে রাখতো বাপজানের, খাবারটা নিয়ে বাপেক দিয়ে তারপরে স্কুলে যেতাম। এটা ছিল আমার হলো একটা ডিসিপ্লিন, মানে ডিসিপ্লিন ওয়ার্ক, মানে নিয়মিত যেতাম। কিন্তু কোনো একদিন আমি বাবার খাবারটা না দিয়েই স্কুলে চলে গেছি। পরবর্তীতে বাড়ি আসছি, বাড়ি আসার পরে মা বলল যে তোর বাপের আজকে ভাত তো নিয়ে যাও নি, আমি কোনোভাবে মানুষ দিয়ে পাঠিয়ে দিছি, তো পানিটা নিয়ে যাও। পানি নিয়ে গেলাম। যাওয়ার পরে বাপজান কোনো কথা না বলে নাঙল ঠেকালো। ঠেকানোর পরে আমারে আস্তে করে লড়ি দিয়া ওই নাঙল বাবা যে লড়ি আর কি, লড়ি দিয়ে আমার জাস্ট একটা পিটালো আর কি, যথেষ্ট পিটালো। এবং আমার পিঠের চামড়া টামড়া অনেক জায়গায় ছিঁড়েও গেল। এবং সত্যি কথা বলতে তখন আমি বাচ্চা মানুষ, ক্লাস 5-এ বোধহয় পড়তাম সম্ভবত। আমার ভিতরে এমন প্রতিক্রিয়া হলো। বাবার এই লরির বাড়ি কি বাদশার জন্য আশীর্বাদ হয়েছিল নাকি অভিশাপ, জানবো কোটি টাকার কৃষকের আজকের পর্বে। প্রমত্তা পদ্মা নদীর ওপরে 1889 সালে পশ্চিমবঙ্গ রেলওয়ে একটি রেল সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। উদ্দেশ্য কলকাতার সঙ্গে তৎকালীন পূর্ববঙ্গ এবং আসামের যোগাযোগ সহজ করা। এই উদ্দেশ্যে 20 বছরের আলোচনার পর 1920 সালে স্যার F.J. স্প্রিং এই সেতুটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। 24,400 জন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে 1910 সাল থেকে শুরু হয়ে 5 বছর অর্থাৎ 1915 সালে শেষ হয় এই সেতু নির্মাণের কাজ। ব্রিটিশ আমলে তৈরি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই সেতুটি এখনও 100 বছরের জীবনের অভিজ্ঞতা নিয়ে দাঁড়িয়ে আছে সুদৃঢ়ভাবে। এটি অবস্থান করছে ঈশ্বরদী উপজেলায়, অর্থাৎ আমি এবার ঈশ্বরদীতে। এখানে যে বাচ্চা ভাই, পেঁপে বাচ্চা ভাইয়ের বাড়ি কোনটা? এখানেই, মানে ওই যে তাল গাছের গলিতে ভিতর থেকে ওই পাশে ওইটা। আচ্ছা, ধন্যবাদ ভাই। কে? বাচ্চা ভাই, আমি ঢাকা থেকে আসছি, মনোজ। আসসালামু আলাইকুম বাচ্চা ভাই। ওয়ালাইকুম আসসালাম। শেষ পর্যন্ত দেখা পেলাম। কেমন আছেন আপনি? জি ভালো আছি, অনেক নাম শুনেছি বাচ্চা ভাই। তাই নাকি? জি।
রাস্তায় যাকে যাকে জিজ্ঞেস করছি সবাই আপনাকে চেনে। এমনকি যেই নসিমনে চলে আসলাম, আচ্ছা, সেই আচ্ছা। নসিমনে সবাই আপনার পেঁয়াজের জমিতে যাচ্ছে। তাই নাকি? আপনার পেঁয়াজের জমিতে। হ্যাঁ, ওই সকালে তো আমার নসিবেন ভর্তি সব লোকজন আসেই, শ্রমিকদের গাড়িতে উঠে চলে আসলেন আপনি। পড়ালেখাটার প্রতি আগ্রহ ছিল কিশোর বাদশার, কিন্তু বাবা মোহাম্মদ আবু জাফর প্রামাণিক কৃষিকাজ করে ছেলের পড়ালেখার খরচ চালাতে পারছিলেন না। মাধ্যমিক শেষ করার পরেই ছেলের পড়ালেখা বন্ধ করে দিলেন তিনি। আমার যখন কলেজ লাইফে যাচ্ছি সেই সময় আমার লেখাপড়া বন্ধ হতেছে। আমি বুঝতেছি যে আমার লেখাপড়া করা হয়তো বা হবে না। শুধু তাই না, পাত্রী খুঁজতে থাকলেন বাদশাকে বিয়ে দেবার জন্য। দিশেহারা বাদশা কোনোভাবেই লেখাপড়া ছেড়ে দিয়ে বিয়ে করতে রাজি না, কিন্তু এখন উপায়। এমনকি আমার এক ভগ্নিপতি, খালাতো ভগ্নিপতি, সে অলরেডি মেয়েও দেখে ফেলছে। যে আব্বা তো বলছে তোর বিয়ে দিবে, এখন লেখাপড়া বন্ধ, একদম ঘর সংসার করতে হবে। এই কথা শোনার পরে আমার তো ভিতরে একেবারে সাংঘাতিক আবেগ সৃষ্টি হয়ে গেছে যে আমি এখন লেখাপড়া করব আর এই সময় বাবা মানে বিয়ে দেবে। অল্প বয়সে বিয়ের হাত থেকে বাঁচার জন্য বাদশা দ্বারস্থ হলেন তার মায়ের। মাকে তখন অস্ত্র হিসাবে ব্যবহার করছি যে মা যে কোনোভাবে হোক বাবাকে বোঝাও, আমার লেখাপড়া করতেই হবে। তো বাবা খরচ দিতে পারবে না, তার লেখাপড়া খরচ দেওয়ার ক্ষমতা নাই। তো আমি বলছি না, আমার খরচ দেওয়া লাগবে না, আমি তার সংসারের সমস্ত কাজও যোগান দিব, আমার লেখাপড়া করব, তাতে তার কোনো সমস্যা নাই। তো তখন শুরু হলো যাত্রা, এক হাতে বই আর এক হাতে নাঙল। ঘুমতে উঠে মানুষ খেলতে যায়, তো যাও তো যার আমার ছেলে পেলে ঘুমতে উঠে পড়াশোনা করে উঠে যাবি মাঠে। মাঠে কোন ফসল কি হচ্ছে না হচ্ছে সেগুলো বই ঘাড়ে করে ছেলের ঘরে জায়গা পড়বি, সারা মাঠ সারা রাত ধরে পানি দিবি। কারণ আমি ওখানে নাইট শিফটে পড়ছি, পড়া শেষ করে লুঙ্গি পইরা, কারণ বাজারে আড়তদাররা জানতো না আমি ছাত্র, আমি মাঠে দেখতে ছাত্ররা জানতো না। তখন এখান থেকে বাসের মাথার পরে দিয়ে দিত, আর আমি ওই গাবতলি থেকে ওই ভ্যানে পাঠাই দিত কারণ বাজারে। রাতের বেলা ক্লাস করে গিয়েই ওখানে ঢুকতাম, বাসায় যেয়ে কাপড় চোপড় খুলে লুঙ্গি পরে যেতাম, যায় সারা রাত্রি ধরে বেচাকেনা করতাম, বেচাকেনা করে ভোরে চলে আসতাম, এসে বাসায় ঘুম পাড়তাম। তোরা মানুষ হলে তোমার দিক সবাই তাকাবে, গরিবের পেটে আল্লাহ জরম দেশ তোমার। আমরা তো এখন গরিব ছিলাম, একখান কালি টেনে ছোট্ট ঘর ছিল, একটুক সংসার আমার, মানুষ দেখে আমার ঘিন্নি করে। এই সাল বলে বুদ্ধি দিছে বাবা, তোমরা মানুষ হও, লেখাপড়া শেখো, মানুষ তোমার পাশে পাশে ঘুরবে। বন্ধু বান্ধবরা যখন লেখাপড়ার পর মত্ত থাকছেন খেলাধুলা নিয়ে, বাদশার রাতের ঘুম হারাম নিজের লেখাপড়ার খরচ জোগানোর চিন্তায়। বাদশার ছোট্ট মাথায় তখন খেলতে থাকে বড় বড় সব পরিকল্পনা। এই করতে করতে আমার নানা, আমার মেজম, আমার শ্বশুর, আমার এই কলেজ যেতে আমি সর্দি কলেজে পড়তাম, এই রাস্তায় তার বাড়ি পড়তো। তো একদিন যাচ্ছি, দেখি যে বেগুন উঠাইছে, অনেকগুলো বেগুন উঠাইছে। হ্যাঁ, তো খুব কিউরিওসিটি হলো যে এতগুলো বেগুন তার কেমন ইনকাম হয়, দেখি জিজ্ঞেস করি। নানা আপনার বেগুন কয় বিঘা? কয় এই বিঘা 2 মতো আছে, 2-3 বিঘা, বেশি না। তো বছরে কত টাকা? গতবার বেছিলাম 70,000, এবার মনে হয় একটু বেশি হবে রে। খুব ভালোবাসতো। আমার ভিতরে তখন একটা ভিতরে আগ্রহ কাজ করতেছে, তাহলে নানার মতো তো আমিও করতে পারি। তো যখন ওই বেগুন লাগানোর সময় হবে, চারা টারা দেওয়ার সময় যখন হবে আর কি, ওই সময় গোপনে যায় মানে নানিরে কইলাম, এই নানি আমার একটু বীজ দে না। তো নানি কইছে, তো নানা মাইরে ফেলবে নি। তখন না, তুই চুপি চাপি দে, নানা টের পাবি না। তো ঠিক আমার কথা শুনে আমার ভালোবাসতো, তো যে বীজ তারা সারা দিবে, ওখান থেকে আমার একটু বীজ দিল। অন্তত 2-3 বিঘা বেগুন লাগাইতে হবে, বীজ নিজের হাতে। তখন বাবাকে খুব ভাবে রিকোয়েস্ট করে, বাপ দেবে না, এই কোনোভাবেই এই জমি দিবে না, এই 2.5 বিঘার জমি খুবই ভালো, এই মাঠের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জমি এটা। তো যাই হোক, বাপদানাকে মানে পরে লাস্টলি বাধ্য হলাম যে আপনার এই জমিতে যতটুকু ধান হয় বছরে, এই ধান এবং চৈতালি সারা বছরের সমস্ত যতটুকু ফসল হবে আমি আপনাকে কিনে দেবো, তবু জমিটা আমাকে দিতে হবে। তখন আমার যেহেতু ফেভারে ছিল মা আমার বাবার কাছে উকালতি করলো আর কি। হ্যাঁ, তো
ঠিক আছে, ছেলেরা যদি নিজেরা ইনকাম করে যদি তোমাকে কিছু দেখাইতে পারে তা তুমি দেবে না কেন? তো বাবা শেষ মতো দিতে রাজি হয়েছে। কলেজে পড়া অবস্থাতেই লাখ টাকার বাতি জ্বালিয়ে দিলেন বাদশাহ। চিন্তা করতে একটু কষ্টই হয়। আপনি বিশ্বাস করবেন না, 2.5 বিঘা থেকে 2.5 লক্ষ টাকার বেগুন বেচলাম। 2.5 লক্ষ টাকার বেগুন বিক্রি করলাম। তার মানে আমার 4 ভাই 2 বোন, এদের লেখাপড়া শেখানো, বাবা মার এই সারা বছরে আমাদের সংসারে খাদ্যখানা যা কিছু আছে সমস্ত কিছু কভার করেও আমার অনেক টাকা এক্সেস হয়ে গেছে। এইভাবেই আমার কৃষি জীবনের সূচনাটা শুরু হলো। তাহলে এটা সেই জমি যেটা আপনার বাবার কাছ থেকে আপনার পেতে খুব কষ্ট হয়েছে। জি জি জি, এটা সেই জমি। আমি এটাতে তখন চাষাবাদ করতাম, এটাই এলাম আমার হাতে করি আর কি। তো এটা তো এখন লিচু বাগান করে ফেলেছি, এখন আর চাষাবাদ করা যায় না, এটা এখন বাগান হিসাবে ব্যবহার হয়। এইটা সেই জমি, সেই 2.5 বিঘার জমি যেটা বাবার কাছ থেকে খুব কষ্টে আদায় করেছিলেন বাদশাহ ভাই। এটা সেই 2.5 বিঘার নিউক্লিয়াস যেটা এখন বেড়ে 50 একর অর্থাৎ 150 বিঘার মামনি খামারের রূপ লাভ করেছে। বাদশাহ ভাই, এখানে কতটা গাছ আছে? 45টা। 45টা। এইদিকে বেশি লম্বা নাকি এইদিকে? এইদিকটা আমরা বরং এইদিকটা একটু দেখি। বেগুন চাষ করেই নিজের পায়ে দাঁড়িয়ে গেলেন বাদশাহ। শুধু বেগুন না, একে একে টমেটো, পাতাকপি, ফুলকপি, মূলার চাষও করতে থাকলেন তিনি। ঠিক তখনই বাদশার সাথে দেখা হলো এক জাপানি ভদ্রলোকের, যার কাছ থেকে তিনি খোঁজ পেলেন এক নতুন জাতের ফসলের। সেই বন্ধুটা হলো জাপানি বন্ধু। এটা জাপানি বন্ধু হওয়ার কারণ হলো যে উনি আমাদের এই পাশে ঈশ্বরদী RARS একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, এখানে উনি কিসের জন্য একটা এক্সপার্ট হিসেবে ছিল। তো ওনার খুব শখ ছিল হলো বাংলা শেখা। তো আমাদের সাথে ওনার একটা অ্যাটাচমেন্ট হলো কলেজে যাওয়া আসা শুরুতে, সে কারণে সেই বাংলা শেখার জন্য আমার বাড়ি যাওয়া আসা করতো। বাংলা শিখলো, সে এক পর্যায়ে আমার বললো যে তোমরা তো গাজর চাষ করো না। সে আবার কী জিনিস? তাহলে ঠিক আছে, আমি গাজরের বীজ আনিয়ে দিচ্ছি। সে জাপান থেকে একটা কোটা এনে দিল। প্রথম 10 কাঠা জমি ওই গাজর বুনলাম। বোনার পরে গাজর কেমনে চাষ করতে হয় জানতাম না, কেমনে এটা বিক্রি করতে হয় জানতাম না। সেই বছরে গাজর বিক্রি করেছিলাম 1600 টাকা মন। এভাবেই লাঙল কলম দুই চলছিল বাদশার। কৃষিকাজ করে করেই উচ্চ মাধ্যমিক ও স্নাতক শেষ করলেন পাবনা এডওয়ার্ড কলেজ থেকে। এরপর কি করবেন বাদশা? লেখাপড়ার এখানেই ইতি, নাকি আরো আগে বাড়বেন? ডিগ্রি পাস করে কলেজ থেকে ডিগ্রি পাস করলাম আর কি, এডওয়ার্ড কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ডিগ্রি পাস করার পরে মাস্টার ডিগ্রি ভর্তি হবো। তো আমার এক বন্ধু বলল যে দোস্ত, রাসায়নিক অ্যাসিড ভর্তি হবে, পেটে ভাত হবে না, তো কোথায় যেতে হবো? কয় চলো ঢাকায় যাই, ঢাকায় যাই পড়ুম, আবার লেখাপড়ার ফাঁকে ফাঁকে কিছু ইনকাম করুম। তার মধ্যে ভালোই তো, এটা একটা ভালো বুদ্ধি। তো শেষ পর্যন্ত আমার সঙ্গে যে সমস্ত অন্য ছাত্ররা পাশ করলো ওরা চলে গেল রাজশাহী ইউনিভার্সিটিতে, আর আমি চলে গেলাম আমার এক বন্ধু রাজ্জাক নাম, তার সাথে করে গেলাম হলো ঢাকাতে ভর্তি হতে। তো যাই ভর্তি হলাম হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে, নাইট শিফটে। সন্ধ্যায় জগন্নাথের শিক্ষার্থী আর রাতভর কাউরান বাজারে বাড়িতে উৎপাদিত ফসলের বেচা কেনা। বাদশার জীবন সংগ্রাম এভাবেই চলতে থাকে। যে তখন এখানে কাজ করবা, মনে করবো যে এটা নিজের খামার। আমার কথা বুঝছো তো? তোমাদের বাড়ি কোথায়? ভবানীপুর। তো ভবানীপুর লোকের তো বহু কাজ করছে আমাদের। বাদশার জীবনে নতুন নতুন চমকের অভাব ছিল না, কিন্তু পাবনার দাসুরিয়া হাটের এক বৃদ্ধ লোক বাদশার জীবনের সবচেয়ে বড় চমকটি যোগান দিয়ে দিলেন। তো এটা বুড়া বাবাজি, বাড়ি সুলতানপুর, ওই 4টা পেঁপে নিয়ে আসছে, বিক্রি করলো 60 টাকা পিস, একটা 3.5 কেজি 4 কেজি এরকম ওজন। তারপরে আচ্ছা আপনার বাবু এই পেঁপে কয়টা গাছে আছে? তাও তো 30টা তো হবে। আমি কিন্তু সঙ্গে সঙ্গে অঙ্ক কষে ফেললাম, একটা যদি 60 টাকা হয় আর 30টা পেঁপে যদি হয় তাহলে তো 1800 টাকার পেঁপে হচ্ছে। চিন্তা করলাম তাহলে তো আবাদ করা যায়। সামনে হাটে কি আবার আনবে? হ্যাঁ, সামনে হাটেও 4-5টা আসবে। আমি তো পরের দিন তো ঢাকা চলে গেলাম, আমার ক্লাস চালু আছে, আর ছোট 2 ভাইকে বলে গেলাম সামনে হাটে যে কচু নিয়ে যাবি, একটু আগে আগে যাবি, একটা বুড়া বাবাজি এই বটতলায়, একটা বটের গাছ ছিল কাঁচা তরকারি হাটের দিক, তো ওইখানে একটা বুড়া বাবাজি আসবে, ও 4টা পেঁপে, 4টা বা 5টা পেঁপে, যে দামি হোক পেঁপেগুলি তুই কিনে আনবি, কিনে এনে বীজগুলো বের করে নিবি। তো ওই 4টা পেঁপেই উনি আনছিল, 60 টাকা করে কেনা হলো। কিনে
আর আমার পাশে একটা পেঁপের গাছ ছিল আমার প্রতিবেশীর, সেগুলো অত বড় না কিন্তু লম্বাটে পেঁপে, পেঁপেটা খুব দেখতে সুন্দর, ওটা নিলাম 2টা। এই 6টা পেঁপের থেকে বীজ করে চারা করলাম, লাগালাম মাত্র 45 ডিসিমেল। বাদশা মাত্র 45 ডেসিমেল জমিতে পেঁপের চারা লাগালেন। বাদশা বা অন্য কেউই কল্পনা করতে পারছেন না কি ঘটতে যাচ্ছে। ওই বছরে আমি একটা গাছ থেকে 1300 টাকা বস্তা পেঁপে বেচছি, এবং সম্ভবত এই 45 ডিসিমেল জমির থেকে 1,60,000 টাকার পেঁপে বেচলাম। তখন আমি দেখলাম যে তার এটা বড় ধরনের অর্থকরী ফসল। পরের বছর থেকে মনে করেন যে অন্য অন্য ফসল যেভাবে ডাইভার্ট করছি, পেঁপেতে মনে করেন আমি পরের বছরে 2 একর, তারপরের বছরে 3 একর, মানে প্রতি বছরে তখন 1 একর 2 একর করে বাড়াচ্ছি। আমার হাতে টাকা আছে, জমি যাদের আছে তারা তো মনে করেন এই মাঠে ফসল যেসব ফলে এদের তো পয়সা বেশি হয় না, হ্যাঁ, ওরা যদি 3,000 টাকা কাছে 4,000 টাকা বলে দিই, জমি দিয়ে দেয়। এইভাবে করে জমি, অধিকাংশ জমি লিজের। আর যখনই কেউ বিক্রি করতে চাচ্ছে, এইভাবে যখন জমি আমার নিজের ছিল না, কেউ হয়তো বিক্রি করবে, সঙ্গে সঙ্গে কিনে ফেলতাম। আর এই পেঁপে চাষ, এবং এই পেঁপে চাষের ইতিহাসটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমার এই পেঁপে দেখে, মানে পেঁপে চাষ করে আমার বাড়িতে ঘর ছিল না, ঘর হইল, মাঠে জমি ছিল না, জমি হইল, আবার বাবার ছিল টিনের ঘর, আমার পাকা ঘর, ঢাকার মতো জায়গায় হয়ে গেল আড়ত বাড়ি, ভাইরা এমএ পাস করতেছে, বড় বড় জায়গায় সবাই লেখাপড়া শিখতেছে। কঠিন হিসাব, একটা গাছে যদি 50টা পেঁপে ধরে এক সিজনে, আর যদি একটা পেঁপের দাম 60 টাকা হয়, তাহলে সিম্পল হিসাব 50 গুণ 60, মানে এক সিজনে একটা গাছ থেকে ইনকাম হয় পাচ্ছে 3,000 টাকা। এক সিজনে একটা গাছ থেকে আয় 3,000 টাকা। এবার যদি 1 বিঘা জমিতে 50টা গাছ লাগানো হয়, তাহলে 50 গুণ 3,000 মানে হচ্ছে 3 5 15, 1 2 3 একক দশক শতক হাজার অযুত লক্ষ। কি হিসাবটা তো অনেক বড়ই মনে হচ্ছে, তাই না? ঠিক এই রকম একটা হিসাবকে মাথায় রেখেই পেঁপে বাদশা তার পেঁপের বাগান করার উদ্যোগ নিয়েছিলেন, আর তারই ফসল এই পেঁপের বাগান। ধরেন আজ 22 বছর আগের থেকে আমরা কাজ করতেছি, হাজির ছিল 30 টাকা, এখন 30 টাকাতে 300 টাকা পর্যন্ত আইছি। বা আমার ছেলেও কাজ করতেছে, আমার পরিবারের 4 জন মানুষ, 2টা মেয়ে 2টি ছেলে, 2টা মেয়ে বিয়ে দিয়েছি। এখন একটা ছেলে আমার সাথে আছে, আর একটা ছেলে লেখাপড়া করতেছে। এরপর নির্ভর করে আমরা এখানেই কাজ করবো। আমরা আজ 20-22 বছর এখানে করতেছি কাজ। আমাদের সাথে হাসি খেলে কথা কয়, এমনি যার সাথে যেরকম ইয়ার কি করার দরকার সাথে সাথে সেরকম পেজাব করে। এখানে কাজ করে মজাই আলাদা, অন্য জায়গা থেকে এমন মজা মানে বলেও কাউকে বোঝাইতে পারবো না কো। তারপরে এই যেগুলো যেমন পেঁপে আছে, আমরা এটা পেঁপেটা জড়াই দিই, হলো যে পেঁপে আছে, এই পেঁপেটা হয়তো আমরা যদি খালি দিই তাহলে পেঁপেটা গায়েটা কষ বাড়াবে, অথবা পেঁপেটা নষ্ট হয়ে যাবে। আর যদি পেঁপেটা দিয়ে জড়াই দিই তাহলে খুব সুন্দর হবে, মানে পেঁপের সাথে পেঁপের গাও থেকে তাহলে কিছু না, যত টাইট হবে তত খুব ভালো হবে। শুধু গল্পেই পড়েছি, কল্পনাতেই দেখেছি এটা। তাই নাকি? এই প্রথম সেই জমির ভিতরে ঢুকলাম, অ্যাসপারাগাসের জমি, সেটার মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি। যেখানে হাতে দেখেন আর নরমালি চলে আসবে, এটা ভাঙার নিয়ম হচ্ছে যেখান থেকে নরম দিলে, যেখানে নরম এমনি ভাঙবে, এমনি ভেঙে যাবে। জি। যেমন নিচের গোড়ার দিকটা ভাঙছে না, হ্যাঁ। তারপরে এখানে ভাঙছে না, এখানেও ভাঙছে না, এই যে হ্যাঁ এখানে ভেঙেছে। তার মানে ওই পর্যন্ত হলো সে উপযোগী খাদ্য, এই পর্যন্ত উপযোগী খাদ্য, জি, এবং জি। সেটা কাঁচাও খাওয়া যায়। এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ খাদ্য কিন্তু। তা স্যুপ দিয়ে শুরু করি ভাই। জি ভাই, জি ভাই, কাঁচা মরিচ আছে, অনেক কিছু আছে। বিসমিল্লাহ। এটা সত্যি অসাধারণ। সেই পেঁপে, এত কিছু করে আসলে পেঁপের কথা আমি ভুলেই গেছি। তাই নাকি? না না না, পেঁপে আমার তো নামের তো দাম থাকা লাগবে, কারণ পেঁপে যদি না খাওয়ানো হয় তাহলে আমার নাম তো সম্পূর্ণ হলো না। হ্যামিলনের বাঁশিওয়ালার মতোই সবাইকে মুগ্ধ করলেন তার পেঁপের জাদুতে। সবারই এখন চাই তার পেঁপের বীজ। মানে প্রথমে কেউ চায় নিছে বীজ, কেউ চুরি করেও নেছে। এভাবে এলাকার
পাশের গ্রাম এভাবে করতে করতে পুরাই সর্দি জেলা, উপজেলা, পাবনা জেলা এবং হোল বাংলাদেশ মানে পেঁপে এমনভাবে, এমনকি যে যশোর অঞ্চল সবজির প্রধান অঞ্চল এখনও, কিন্তু সেখানকার লোকেরা আমার কাছ থেকে পেঁপের বীজ নিয়ে গেছে। আমার একটা গাছ থেকে, আমার রেকর্ড আছে, একটা গাছ থেকে 4 মণ 4.5 মণ পর্যন্ত পেঁপে বিক্রি করছে। এটা কিন্তু এটা বিরাট রেকর্ড। বাদশা পেঁপে চাষে পুরনো সব ধ্যান ধারণা ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করলেন। বুঝতে পারলেন, আমার তো সকলে দেখানো হয় না এখানে। পেঁপে চাষে এমন সাফল্যের কারণে রাষ্ট্র তাকে পুরস্কৃত করল। তার বাদশা নামের সাথে যুক্ত হয়ে গেল পেঁপে শব্দটি। সেই থেকে সবার মুখে মুখে পেঁপে বাদশার নাম। আরে ভাই না, এটা দেয়া যাবে না। আপনার শ্রেষ্ঠ পুরস্কার আমার গলায় মানিয়ে গেছে। অনেকক্ষণ পরে থাকেন। আপনার মায়ের নামে তৈরি করা মামনি খামার, সেটা তো দেখে শেষ করতে পারলাম না। কিন্তু আমার জন্য এবং কেউ যদি খামার করতে চায় তাদের জন্য আপনার যদি একদম 2 কথার 2টি বক্তব্য থাকে, সেটা কি একটু বলবেন? হ্যাঁ, আমি বলতে চাই, যেহেতু আমার নামের শেষে পেঁপে যোগ হয়ে গেছে এবং আমি সেটাতে প্রাউড ফিল করি, এবং পেঁপে চাষ করে যদি কেউ খ্যাতি লাভ করতে চায়, আমি সাজেশন রাখতে চাই যে সে উন্নত মানের ভালো জাতের বীজ সংগ্রহ করে সে বীজ পেঁপে লাগাবে, এবং আশা করি যদি সেটা সঠিকভাবে নির্ণয় হয়ে থাকে তাহলে পেঁপে চাষে সফলতা আসতে পারে। এবং আমাদের দেশে পেঁপের জাতটারই অভাব। আর 2 আমি মনে করি একজন খামারির জন্য এবং একজন কৃষকের জন্য অনুসন্ধানী চোখ থাকতে হবে, যে কোন জিনিসটা আমি করব, যেটা করলে আমার অর্থনৈতিক গোল হবে, এবং সেটা যদি সে নির্ণয় সঠিকভাবে করতে পারে অবশ্যই তার সফলতা আসবে। আমি আমার দেশের সকল স্তরের মানুষের জন্য আমি এইটাই রাখতে চাই, যে সে অনুসন্ধান করবে আমি কোনটা করব। ধন্যবাদ বাদশা ভাই। জি ভাই। বাদশা ভাইয়ের এই মামনি খামারে 120 জাতেরও অধিক গাছ আছে। তার মধ্যে আছে বনজ, ফলজ, বিভিন্ন শস্য, তারপরে দানাদার ইত্যাদি। কিন্তু এটা আসলে একদিনে দেখে শেষ করা সম্ভব নয়। এটা একদিনে তৈরিও হয়নি। বাদশা ভাইয়ের দীর্ঘ 40 বছরের ফসল হচ্ছে এই মামনি খামার। তবে আমাদের দেখা হতে থাকবে অন্য কোনো জমিতে, অন্য কোনো খামারে। আজকের মতো বিদায়। এটা হচ্ছে এই জমিটার কথা বলছিলাম, এটা হচ্ছে আপনি যে কলাই বললেন,